আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয়টা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে। এটা বর্তমানে দেখা যাচ্ছে যে তার যে ছবি বাংলাদেশের বিভিন্ন সরকারি মন্ত্রণালয় বা সরকারি অফিসে রয়েছে, সেই ছবিগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। এই ফেলে দেওয়ার পিছনে কারণ হচ্ছে তার মেয়ের বিগত 15 বছরে এই রাষ্ট্রের উপর যে নির্যাতন নিপীড়ন জুলুম করেছে তার ফসল। মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে তারা। বিগত 15 বছরে তারা অত্যাচার নির্যাতন চালিয়েছে, হামলা মামলা, ধর্ষণ, ভূমিধস, মানুষের টাকা মেরে দেওয়া, এমন কোনো কাজ নেই বিগত বছরে আওয়ামী সরকার করে নাই। এ সরকার দুর্নীতিবাদ ছিল সবচেয়ে বড়। তার দুর্নীতি এবং হামলা মামলা এবং গুম এবং খুন, হত্যা করা তার ছিল সবচেয়ে বড় একটা পেশা। এই পেশার কারণেই সে বাংলাদেশে এত বছর টিকে ছিল এবং ভোট চুরি। এই সময়টাতে 15 বছর সময়টাতে এই সরকার বিগত সরকার যে অপকর্মগুলো করেছে এবং ওই সরকারের যে প্রধান ছিল তার বাবাই হচ্ছে শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্টের বাবাই হচ্ছে শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানের ছবিগুলোতে এত হওয়ার পিছনে, অপমান ফেলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে হাসিনা সরকারের। এই দেশের জনগণের উপর জুলুম করার ফলে এই জুলুমের যে জিদ, মানুষের অন্তরে যে জিদ, এই সরকারের প্রতি যে ঘৃণা, তার প্রকাশ হচ্ছে এই ছবিগুলো ফেলে দেওয়ার মাধ্যমে। এবং বাংলাদেশের জনগণের উপর যে নির্যাতন চালিয়েছিল তারা, ধর্ষণ হতে হত্যা, গুম, মিথ্যা মামলা, মানুষের মৌলিক অধিকার খর্ব করা, তারপর জনগণের টাকা আত্মসাৎ করা, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে জঙ্গি তকমা দিয়ে ইসলামিক মাইন্ডের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মতে চলনেওয়ালা যত মানুষ ছিল তাদেরকে বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে, মাদ্রাসার হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে বিভিন্ন সন্ত্রাস তকমা দিয়ে তাদেরকে যে হয়রানি করেছিল, তাদের উপর যে জুলুম করেছিল, 2013 সাল হেফাজত গণহত্যা করেছিল, যে গণহত্যাটি করে তারা 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে পিলখানা যে সেনাবাহিনীকে গণহত্যা করে, এই সবগুলোর পিছনে এই হাসিনা দেয়। এবং এই হাসিনা শুধু এগুলি করে সে নিজেকে থামিয়ে রাখেনি, আরো বেশি করেছে। সে দুর্নীতি করেছে এদেশের বড় বড় সেক্টরগুলোতে। পদ্মা সেতু নির্মাণ করতে 40,000 কোটি টাকা খরচ হয়েছে। যে 40,000 টাকা খরচ হয়েছে, এ সরকার বলছে এই 40,000 কোটি টাকা কখনোই খরচ হয়নি। সেটা $2 বিলিয়ন, মানে 20,000 কোটি টাকা খরচ হয়েছে। বাকি $2 বিলিয়ন এ সরকার চুরি করেছে এবং পাচার করেছিল। তারপরে বাংলাদেশে একটি বড় মাপের যে উন্নয়ন বা পৃথিবীর মুখে বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরা যে একটা কাজ, সেই ভিতরে ছিল বাংলাদেশের স্যাটেলাইটের কাজ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বর দিকে নজরদারি করা এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রকে সহযোগিতা করা, বা রাষ্ট্রের নেটওয়ার্কিং সিস্টেমে সহযোগিতা করা, টেলিভিশন সিস্টেমে সহযোগিতা করা, এই আর অনেক ধরনের কাজ আছে একটি স্যাটেলাইটের কাজ। তো বাংলাদেশের যে স্যাটেলাইট ক্রয় করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সে স্যাটেলাইটের যে কাজ এবং সেই কাজ করার জন্য তাকে যেখানে থাকতে হয় সেটা হচ্ছে ওই রাষ্ট্রের আকাশে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীতে সকল রাষ্ট্রের স্যাটেলাইট তার রাষ্ট্রের আকাশে, বা সে তার রাষ্ট্রের আকাশে স্যাটেলাইট রেখে অন্য কোনো রাষ্ট্রের আকাশে গোপনে বা নজরদারি করার জন্য স্যাটেলাইট রাখে। কিন্তু বাংলাদেশে কোনো স্যাটেলাইট নেই বাংলাদেশের আকাশে। এই স্যাটেলাইট একমাত্র ইন্দোনেশিয়া। আপনারা তো চেনেন, বাংলাদেশ থেকে 3,000 4,000 বা এরকম দূরত্ব হবে, 3,000 4,000 বা 6,000 কিলোমিটার দূরত্ব হতে পারে ইন্দোনেশিয়ার আকাশে বাংলাদেশের স্যাটেলাইট। এবং এটার কাজ, যেই মূল কাজ, সেটা কোনো কিছু করতেছে না। এবং এটা আমরা বলি শেখ হাসিনার উন্নয়ন, কিন্তু এটা কোনো উন্নয়ন ছিল না। এটা বাংলাদেশের যে প্রয়োজন মিটানোর কথা ছিল, প্রয়োজন তো মিটাবে দূরের কথা, সেটা অন্য রাষ্ট্রের সীমানায় আকাশে ওইটা আছে, এটা বাংলাদেশে নেই। তারপরে তার আরেকটি দুর্নীতি হচ্ছে রাশিয়া থেকে
MiG-29 নামক এক ধরনের যুদ্ধ বিমান আছে, যেটা ডাবল ইঞ্জিন, খুব ভালো যুদ্ধ করে। সেই যুদ্ধ বিমান ক্রয় করতে গিয়ে 400 কোটি টাকা মেরে দিয়েছিল, এবং সেই মেরে দেওয়ার কথা বাংলাদেশের একজন দুদকের কর্মকর্তা বলাতে তাকে বহিষ্কার করেছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, বাংলাদেশের স্যাটেলাইট, তারপর মেট্রো রেল থেকে অনেক বড় একটা দুর্নীতি করেছে সে। বিগ মানে বড় বড় যত প্রকল্প আছে বাংলাদেশের, সব দিক থেকে সে দুর্নীতি করেছে। তার দুর্নীতির কোনো শেষ নেই। তারপর জনগণের উপর নির্যাতন নিপীড়ন তো চালিয়েছেই। জনগণের উপর যে সকল নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তার ভিতরে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, তার যে সাথী রাজনৈতিক দলগুলোর, তাদেরকে ধরে ধরে বিভিন্ন গাইবী মামলা, মিথ্যা মামলা দিয়েছে। তারপরে এই সরকার থাকাকালীন সময় মানুষের সম্পদ হরণ করে খেয়েছে। ছাত্রলীগের ধর্ষণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1997 সালে বাংলাদেশ ছাত্রলীগ 100টা দর্শন করেছিল। এদেশে বিভিন্ন সময় ছাত্রলীগ দর্শন করত। যেমন এই সরকার থাকাকালীন সময় ছাত্রলীগ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দর্শন করেছে। যেমন উল্লেখিত সিলেটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার যেই ঘটনাটা ঘটেছিল, তার বুয়েটের ছাত্র আরমান ফাহাদ ভাই, আমাদের যিনি ভাই হন, আরমান ফাহাদ ভাইকে যখন সে হক কথার বলার কারণে, সত্যকে মানুষের কাছে তুলে ধরার কারণে তাকে হত্যা করা হয়েছে এই ছাত্রলীগ। তারপর ছাত্রলীগ ছাগল চুরি, হাঁস চুরি, মুরগি চুরি, মানুষের দোকান থেকে বাকি খাওয়া, তারপরে তার বিভিন্ন আকাম কোকাম করে গেছে, এবং এইটি সারা বছর করতো তারা, 15 বছর তারা করতো। এবং ছাত্রলীগ সবচেয়ে বেশি ধর্ষণ করত, এবং এই ধর্ষণটা এই দেশের মিডিয়া কখনো প্রকাশ করত না। ছাত্রলীগের ধর্ষণ ছিল অনেক বেশি, এমনকি পুলিশও এই ধর্ষণের সাথে জড়িত থাকতো মাঝে মাঝে। আমাদের কাছে এমনও কথা আসছিল, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় ছাত্রলীগের ধর্ষণের পর এবং পুলিশও ধর্ষণ করত। এমনকি পুলিশকে ছাত্রলীগ কোনো নারীকে অপহরণ করে, কোনো মেয়েকে বিশ্ববিদ্যালয়ের অপহরণ করে পুলিশকে ফোন দিত, পুলিশ দিয়ে শুরু করত, তারপর তারা তাকে ধর্ষণ করতো, হত্যা করে ফেলত, এবং পুলিশ যা আইন করার করে ফেলত। আইন তাদের হাতে ছিল। এবং ছাত্রলীগের যে মূল যেই বিধান, বা ছাত্রলীগের যে মূল যেই বিধান, সেই বিধানের ভিতরে ছিল বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মী কখনো বিবাহ করতে পারবে না। তাদের যে শারীরিক চাহিদা মেটানোর যে আক্ষেপ ছিল, সেটা তারা ধর্ষণের মাধ্যমেই করত। এবং বাংলাদেশে এই ছাত্রলীগ হত্যা করত, নির্যাতন করত, জনগণের উপর জুলুম করত, সাধারণ জনগণকে হয়রানি করত। এছাড়া কত খারাপ খারাপ কাজ করতো এরা ছাত্রলীগ। তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রের সম্পদ হরণ করত, রাষ্ট্রের টেন্ডার মেরে দিত, রাষ্ট্রের জনগণের উপর নির্যাতন করত, কেউ তাদের বিরুদ্ধে বললে তাদের উপর অত্যাচার নির্যাতন করত, এই করতো তারা। এবং মানুষের হক মেরে এবং বিভিন্ন ত্রাণ বা বিভিন্ন সরকারি যেই সহযোগিতা আসে জনগণের জন্য ইউনিয়ন পরিষদে, সেইগুলো খেত। এমন কোনো কিছু বাদ নেই যে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা খাইত না। তারপর দুর্নীতিতে তারা ছিল ফার্স্ট, যা আমি প্রথমেই বললাম। তারা দুর্নীতি করে পুরো রাষ্ট্রটাকে একবারে প্রতিবন্ধী করে ফেলেছে। মানে একটা রাষ্ট্রকে চুষে চুষে একবারে, তার যে রক্তটা, একটা মানবদেহের রক্ত যত গুরুত্বপূর্ণ, এ রাষ্ট্রের অর্থনীতিটা ঠিক ততই গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে চুষে চুষে খেয়ে ফেলছে। এরা পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এরা সাধারণ জনগণের উপর নির্যাতন চালিয়েছে। কি না করেছে এরা, আপনি কি বলতে পারেন? মাদক, বাংলাদেশের হিস্ট্রিতে একমাত্র প্রেসিডেন্ট ছিল যে মাদক সেবন করত, সে হচ্ছে শেখ হাসিনা। এবং 5ই অগাস্ট যখন আমাদের ছাত্র জনতারা শেখ হাসিনা গণভবনে ঢুকলো, তখন সেখানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ পাওয়া গেছে, এবং শেখ হাসিনা মদ খেত, এটা প্রমাণ অনেকবার আমরা পেয়েছি। কিন্তু আমরা বুঝতে পারিনি সে যে এটা খেত। কিভাবে?
আমরা দেখতাম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ফেন্সিডিল খেত শেখ হাসিনা। ফেন্সিডিল মাদকের বিভিন্ন ধরনের দ্রব্য বাংলাদেশের জনগণ এটা বিক্রি করে, মানুষ সেবন করে। বিশেষ করে আমার কুমিল্লায় প্রচুর মাদক সেবন করে। আমার বয়সের বহু ছেলে আছে যারা মাদক সেবন করে, মাদক খায় এবং মাদক বিক্রি করে। এবং আমার বয়সের এই ছেলেরা ভবিষ্যতের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতি। তো এই মাদকের যে প্রসার, এটা ঘটেছে এই সরকারের আমলে, এই হাসিনা সরকারের আমলে। এই দেশটাকে তো ধ্বংস করেছি। মাদকের যে প্রসার, এটা হয়েছে এই সরকারের আমলে, মানে হাসিনা সরকারের আমলে। তারপরে তারা বাংলাদেশের ইসলামিক যে চিন্তা ভাবনা, মানে একটি মুসলিম রাষ্ট্রের ইসলামিক যে চিন্তা ভাবনা, সেটাকে ধ্বংস করে দিল। তারা রাষ্ট্রের শাহবাগী পন্থীদেরকে রাষ্ট্রের বিভিন্ন ভাবে তাদেরকে পদ দিল, মানে এমপি মন্ত্রী বানালো, পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে। একটা টাকলা মুরাদের ফোন রেকর্ড শুধু হাসিনা সরকারের আমলে ভাইরাল হয়েছিল। এমন এই হাসিনা সরকারের আমলে অসংখ্য টাকলা মুরাদ ছিল। এই যে ঘটনাগুলো ঘটলো, আরো অসংখ্য বিস্তারিত, হয়তো আমার এই দ্বারা অল্প কিছু এই সমাজের ঘটনা উঠে আসছে যে বিগত সরকার যা অত্যাচার জুলুম করছে, তার অল্প একটু ঘটনা আমাদের দ্বারা উঠে আসছে। কিন্তু এই সরকারের গত সরকারের আমলে, মানে বিগত সরকারের আমলে যা ঘটছে সবকিছু নাটের গুরু ছিল শেখ হাসিনা। এবং মানুষের উপর নির্যাতন, এই নির্যাতন নিপীড়নের কারণে মানুষের মনে যে ঘৃণা, রাগ, মানুষের অত্যাচার নিপীড়নের শিকার হওয়ার যে রাগটা, সেই রাগটা আজকে বঙ্গবন্ধুর ছবির উপর দিয়ে যাচ্ছে। এবং এই শেখ হাসিনা সরকার থাকাকালীন এই রাষ্ট্রের যত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এটার পুরা মাস্টার মাইন্ড এই হাসিনা সরকার। এবং এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ এই সরকারের জুলুমের শিকার। এবং এই রাষ্ট্রের যতগুলো গভর্নমেন্ট চাকরি, মানে গভর্নমেন্ট জব যেটাকে বলা হয় সরকারি চাকরি হয়েছে বিগত 15 বছরে, সেখানে বৈষম্যর চেয়ে বড় ধরনের বৈষম্য হয়েছে। সেখানে যদি আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, বা আওয়ামী লীগের কোনো সদস্য হয়, বা কোনো এমপি মন্ত্রী আওয়ামী লীগের আত্মীয় স্বজন বা তার কোনো লোকের বা কোনো এক লোক হয়, তারাই শুধু এই রাষ্ট্রে চাকরি পাইত। অন্য কোনো সাধারণ মানুষ পাইতেই না। যদি পাইতো সেটা ভাগ্যের ব্যাপারে। বিগত সরকার থাকাকালীন সময় রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এবং এই সরকার, বিগত সরকার একটা ইসলাম ফোবিয়া সরকার ছিল। সে ইসরায়েলের দোসর ছিল। কিভাবে? এই বিষয়টা নিয়ে বললে বাংলাদেশে অনেক, আমার এই বক্তব্যটা অনেক হতে পারে। বিষয়টা বলেই দিই। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়, সে একজন ইহুদি বিয়ে করেছিল। এটা অনেকে জানে। কিন্তু শেখ হাসিনা তার পার্লামেন্টে, মানে তার পরিষদে বলেছিল যে শেখ হাসিনার চেয়ে খ্রিস্টান বিয়ে করেছে এবং খ্রিস্টান আহলে কিতাব বিশ্বাস করে। কিন্তু এই আহলে কিতাবটা হচ্ছে খ্রিস্টানদের, যেটা সহি কিতাব ছিল। এটা এখন আহলে কিতাব নেই, কারণ এটাকে ইহুদিরা ধ্বংস করে দিয়েছে এবং এই কিতাবের উপর বিশ্বাস করে। এটা ভুল। তার ছেলে ইসরায়েলের এক ইহুদি পাদ্রির মেয়েকে বিয়ে করেছিল এবং ইহুদি পাদ্রির মেয়ে ছিল একজন আমেরিকার নাগরিক এবং সেই মেয়েকে সে বিয়ে করেছিল। এবং ইহুদিদের সাথে মুসলমানের যদি হিস্ট্রি দেখতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আসছে, বনি ইসরায়েলের যত নবী আসছে, অসংখ্য নবীকে তার হত্যা করেছে। এমনও বর্ণনায় বলা হয় তাদের 50,000 নবীকে ইহুদিরা হত্যা করেছে। তাদের 50,000 নবীকে তার হত্যা করেছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ইহুদিরা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং আক্রমণ করেছে, যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছে। এরপর উম্মতে মুহাম্মাদি অনেক সাহাবীদেরকে হত্যা করেছে, তাবিঈনদেরকে ইহুদিরা হত্যা করেছে, এবং উম্মতে মুহাম্মাদির বড় বড় আলেমদেরকে ইহুদিরা হত্যা করেছে। ইহুদিদের কালচারই ছিল এটা। ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করেছে। এখন বর্তমানে ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে।
এটা যেমন সত্য, তার ছেলের কথায় সে দেশ চালাতো, সে দেশ চালাতে গিয়ে 2013 হেফাজত গণহত্যা করেছে, বিভিন্ন সময় আলেমদেরকে ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে, হত্যা করেছে। ওই মহিলা বাবা সে তেল আবিবের এক বড় ইহুদি পাদ্রীর ছিল। সেই পাদ্রী তার মেয়েকে বলতো, মেয়ে সজীব ওয়াজিব জয়কে বলতো, সজীব ওয়াজিব জয় তার মাকে বলতো, তার মা এদেশে আলেমদেরকে হত্যা করত এবং তাদের উপর মিথ্যা মামলা, জুলুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন চালাতো। এই কারণগুলো এবং ইসলামের বিধান, বিভিন্ন ওয়াজ মাহফিল বন্ধ করত, ইসলামের বিধানগুলোকে এই তুচ্ছ তাচ্ছিল্য করতো, ইসলাম ফোবিয়া কাজ, যেখানে ইসলামে আল্লাহ মদকে হারাম করেছে তারা মদকে হালাল করেছে। সোজা কথা, গণতন্ত্র ইসলামে হারাম। এই যে জিনিসগুলো করলো, জনগণের মনে যে ক্ষোভ, জিদ, এইগুলোর ফল। তা যেমন এই বিষয়টার আরেকটু ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে বাংলাদেশে 1971 পর থেকে এই আগ পর্যন্ত, 71 পর থেকে 2020-21 পর্যন্ত বাংলাদেশে ইসরায়েলের পাসপোর্ট নিষিদ্ধ। ইসরায়েল কোনো রাষ্ট্র হিসাবে গ্রহণ করে না, বাংলাদেশের পাসপোর্টের স্বীকৃতি দেয় নাই। কিন্তু এই সরকার এসে মিথ্যা কথা বলে বলল যে আমরা আন্তর্জাতিক মানের পাসপোর্ট তৈরি করতে হলে ইসরায়েলকে দিতে হবে এবং এই পাসপোর্ট দিয়ে ইসরায়েলে যাওয়া যাবে। এই যে পাসপোর্টটার যে ইসরায়েলের নিষেধাজ্ঞাটা ছিল, সেই নিষেধাজ্ঞাটা তুলে নিল, এটা পুরোপুরি সরকার ইচ্ছাকৃতভাবে করেছে। এটার মূল এই তেল আবিব পাদ্রী, মেয়ে সজীব ওয়াজিব জয়, শেখ হাসিনা, বাংলাদেশের প্রয়োগ। এইভাবে এই দেশে এভাবে নির্যাতন নিপীড়ন চলত। তো এই যে ঘটনাগুলো ঘটাইছে এই সরকার, বিগত সরকার যে ঘটনাগুলো ঘটাইছে, এই ঘটনাগুলোর ফল এখন এই সরকারকে পাইতেছে এবং শুধু পাইতেছেই না, এটা শেখ মুজিবুর রহমানের ছবিতে যাচ্ছে। এবং শেখ মুজিবুর রহমানের হিস্ট্রি চেক করলো, শেখ মুজিবুর রহমানের যে ছেলে ছিল শেখ কামালের হিস্ট্রি আমরা যতটুকু জানি, সে ছিল একজন অরিজিনাল ধর্ষক, মানে লুচ্চা। 1971 পরে শেখ মুজিব যখন বাংলাদেশের প্রেসিডেন্ট, তখন বিভিন্ন সময় শেখ মুজিবের ছেলে শেখ কামালের উপর ধর্ষণের অপবাদ উঠত। সে অসংখ্য নারীকে ধর্ষণ করত, বিশেষ করে গরিবের মেয়েগুলাকে। তখনকার দিনে মোবাইল ছিল না, অনলাইন ছিল না, কোনো মানুষের ছবি ছিল না। আজ আমার ছবিটা সারা দুনিয়া দেখবে, তখন কোনো ছবি তোলার কোনো মাধ্যম ছিল না। কে কার ছেলে, কে কিছুই তখনকার মানুষ জানতো না। 1971, 72, 73 সময় তখন শেখ মুজিবুরের ছিল অসংখ্য নারীকে ধরে এনে দর্শন করত, বিশেষ করে গরিবের মেয়েদেরকে রাস্তাঘাটে তুলে এনে দর্শন করত, একাধিক দর্শন করত, গ্যাংরেপ করত, করে ফেলে দিত। কিন্তু এটা নিয়ে একজন মামলা করেছিল শেখ মুজিবের ছেলে, তখন ওকে হত্যা করা হয়। তারপরেই ঘটে মেজর ডালিমের স্ত্রীর সাথে দুর্ঘটনা। মেজর ডালিমের যে ঘটনাটা ঘটেছে, এটা প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর জন্য এরকম ঘটনা ঘটাইতে পারে, এটা একটা কমন ঘটনা। এটা এমন কিছু হয় নাই যে বলার, প্রত্যেকটা পুরুষ, পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর জন্য এরকম হত্যা না, গণহত্যা, পুরো ফ্যামিলি কিল, সব কিছু করতে পারে প্রত্যেকটা পুরুষ। আমি তো মেজর ডালিমকে অন্তর থেকে পছন্দ করি। কেন? আমি তার হিস্ট্রি জানি। মেজর ডালিম একজন ভদ্র, অনেস্ট এবং সৎ, ভালো মানের একজন মেজর ছিলেন। তার এই স্ত্রীর সাথে এরকম কুকর্ম করাতে সে যে কাজটা করেছে 100% সঠিক করেছিল। তো এই কাজটা করার পরে এই ঘটনাগুলো ঘটছে। শেখ মুজিব 15 আগস্ট গণহত্যা করছে, তারপরে তাকে হত্যা করছে 15 আগস্টে। এই যে ঘটনাগুলো ঘটলো, এগুলো তার কপালে ছিল এবং এখন শেখ হাসিনা তারই সন্তান, সে এই কাজগুলো করেছে। এমনকি শেখ হাসিনার হিস্ট্রিতে জানা যায় তার স্বামী ওয়াজেদ জয় ইন্তেকালের পর তার পরকীয়ার সম্পর্ক ছিল। সেই পরকীয়ার সম্পর্ক ছিল এক হিন্দুর সাথে। এবং শেখ মুজিবুরের মা এবং বাবা, শেখ মুজিবুরের বাবা ছিল মুসলিম এবং তার মা ছিল হিন্দু। এই দুজনের থেকেই শেখ মুজিব জন্ম।
হিস্ট্রি বুঝতে পারছেন কি না আপনি বলতে পারবো না, যতটুকু বোঝার বুঝাই দিচ্ছি। এবং এইসব ঘটনাগুলো বাংলাদেশের বই থেকে একবার ফেলে দিয়েছিল, যেমন জিয়াউর রহমান, আব্দুল হামিদ খান ভাসানী, জেনারেল জেনারেল উসমানী, জেনারেল উসমানী, আতাউল গনি উসমানী জেনারেল। এই তিনজন ব্যক্তি ছিল মুক্তিযুদ্ধের সময় সর্বকালের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের সর্বকমান্ডে মুক্তিযুদ্ধ পরিচালনা করার নেতৃত্ব দিয়েছিল। তারপরে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ আলেম আব্দুল হামিদ খান ভাসানী। তার নেতৃত্বে বাংলাদেশের অসংখ্য মাদ্রাসার ছাত্ররা ময়দানে নেমেছিল, 1971 যুদ্ধ করেছিল। তারপরে নেতৃত্ব দিয়েছিল কারা? এই জেনারেল ওসমানীর মতো আরো অসংখ্য জেনারেলরা, যাদের নাম আমরা জানি না। কিন্তু সেখান থেকে মুক্তিযোদ্ধার যত প্রকৃত মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করছে তাদেরকে এই বিগত সরকার বাতিল করছে, কারণ তাদের অধিকাংশই ছিল বিএনপি জামাতের। এবং তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ থেকে তাদেরকে বাদ করা হলো। তারপরে তাদেরকে মিথ্যা মুক্তিযোদ্ধা তৈরি করা হলো, ভুয়া মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধা ফর্মুলাইট বা যুদ্ধের ময়দানে যে পাকিস্তানের সাথে ছিল রাজাকার, সেও ওই ময়দানে ছিল, যে মুক্তিযোদ্ধা সেও ওই ময়দানে ছিল। উভয় মুক্তিযুদ্ধ ফাউন্ডল্যান্ড, মানে যেটাকে যুদ্ধের ময়দান বলে, ফাউন্ডল্যান্ডে ছিল। এখন মুক্তিযুদ্ধের ইতিহাস রাজাকারও বলতে পারবে। মুক্তিযুদ্ধ এখন রাজাকারদেরকে দেশের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয়েছে। এটা খুবই খারাপ, উদ্বেগের বিষয়। তো এই ঘটনাগুলো যে ঘটাইছে এই বিগত সরকার, এই আমি যে ঘটনা বলছি এটা তো কিছুই নয়, অসংখ্য অসংখ্য ঘটনা আছে, অসংখ্য হাজার হাজার কোটি কোটি এই সরকারের নির্যাতন নিপীড়নের ঘটনা আছে। ধর্ষণ পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে, আমার দেখা, আমার এই ছোট জীবনে অ্যানালাইসিস করে যে জিনিসটা পেয়েছি, বিশ্লেষণ করে, এই বিগত 15 বছর আমার যে উত্থান, আমার যে জীবনের বোঝ হলো আমার জীবনে, সব কিছুতে বুঝতে পারলাম এই সরকার এই বিগত 15 বছরে যে পরিমাণ ধর্ষণ করছে, যে পরিমাণ নির্যাতন করছে প্রবাসীদের স্ত্রীদেরকে, তাদের ওই প্রবাসী দুর্বলতাটা নিয়ে ধর্ষণ করতো বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা, ছাত্রলীগেরা, যুবলীগেরা। এদের ধর্ষণের হিস্ট্রি খুবই বড়, যা আমি বিশ্লেষণ করতে পারবো না। অসংখ্য বিশ্লেষণ করার মাধ্যম আছে, কিন্তু আমি পারবো না। তো আমার আজকে যে টপিকটা ছিল তার ছবি কেন আজকে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, তার সবচেয়ে বড় কারণ ছিল 1971 মুক্তিযোদ্ধার অবদান পুরোটা ছিল জিয়াউর রহমানের হাতে, ভাসানীর হাতে, ওসমানীর হাতে। তারা আরো অসংখ্য লোক আছে তাদের অবদান, কিন্তু জিয়াউর রহমান ছিল স্বাধীনতার ঘোষক। তাকে ঘোষক বলা হয় না, এটা সত্য, তিনি ঘোষক ছিলেন, সে ভদ্র মানুষ ছিল। এই ঘটনাগুলোর কারণে এবং এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি করার যে ফসল, সেটা আজকে তারা পাচ্ছে। তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বসাইছিল। জাতির একজন মুসলমানের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি জাতির পিতা। তিনি ছাড়া কেউ জাতির পিতা নেই, একজনও জাতির পিতা নেই, তিনি শ্রেষ্ঠ জাতির পিতা। তিনি আমার তোমার প্রতিটা মুসলমানের জাতির পিতা। তার জায়গায় বসাইছে শেখ মুজিবুর রহমানকে। এটা খুবই উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য ছিল না। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের কমি ধরনের অনেক আলেম এটা নিয়ে বলছে, এবং তাদেরকে তেতুল হুজুর এবং বিভিন্ন অখাট্য ভাষায় তাদেরকে কথা বলা হয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে এমনকি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত ছিল, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই যে জাতীয় সঙ্গীত ছিল এটার বিরোধিতা করত, এবং এটার বিরোধিতা আলেমরা প্রচুর করত। তো এই যে হুজুররা এই যে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বলতো, এই জাতীয় সঙ্গীত কে লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সে ঢাকা শহরে যখন বিশ্ববিদ্যালয় হয় তখন বাধা দিয়েছিল। সে বলেছিল ঢাকায় যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে খেতে কাজ করবে কারা? বিষয়টা তারা বুঝাইতে চাইছিল এই
তারা তো জমিদার ছিল, তাদের তো বাংলাদেশ সহ ভারত, কলকাতা, আসাম এইখানে অনেক জমি ছিল, জমিদার, তাতে জমিতে মুসলমানরা কাজ করতো। তো ঢাকায় যদি বিশ্ববিদ্যালয়, তারা তো যারা কাজ করতো তারা তো বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে খেতে কাজ করবে কি, সে এটা বোঝাতে চেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো বাংলাদেশের ঢাকায় বিশ্ববিদ্যালয় হোক তা চাইতো না, এবং এই বাংলার মানুষ শিক্ষিত হোক তার বিরোধিতা করত। এটা 100% সত্য, এটা এই বাংলাদেশের সবাই জানে। এবং আমি তার চরিত্র নিয়ে অনেক কিছু জানি, যা বলতে চাচ্ছি, তার পরকীয়া, তাদের পতিতা ব্যবসা, আফিমের ব্যবসা, ইংরেজদের সাথে তাদের সম্পর্ক, এই সবগুলো জানি আমরা। এবং ইংরেজদের সবচেয়ে বড় দালাল ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই বিষয় নিয়ে আমি আর সামনে যাইতে চাই না, কিন্তু তার মতো একটা ব্যক্তির যে জাতীয় সঙ্গীত বলছে, এটা একটা তাদের ধর্মীয় একটা গজল। যেমন আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন গজল থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, মদিনাকে, মক্কাকে নিয়ে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন শানকে নিয়ে, বা নাশিদ যেগুলো থাকে, ঠিক হিন্দু ধর্মের যে ভাইয়েরা আছে, হিন্দু ধর্মের ভাইদের ঠিক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা একটা গজল, এটা ভগবানকে কেন্দ্র করে, এবং তারা তাদের ভগবানকে মা বলে গজল। তো এটা নিয়ে বাংলাদেশের আলেমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছে যে এটা আমরা পড়াইতে পারবো না, এটা ব্যক্তিগত, প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে, তারা পড়াইতে চায় না। এমনকি আমরা জেনারেল লাইনে পড়ছি, আমরা কখনো তো জাতীয় সঙ্গীত ভালো করে পড়িনি। জাতীয় সঙ্গীত বলার সময় একজন আরেকজনের গুতা মারছি, এটাই আমাদের জীবন ছিল। আমরা স্কুলে পড়ার সময় একজন আরেকজনকে ঠেলা মারছি, আরেকজনকে ঠেলা মারছি, জাতীয় সঙ্গীত বলার সময় গান গাইছি, মানে কত কিছু করছি। সোজা কথা, জাতীয় সঙ্গীত ভালো করে কিন্তু পড়িও নাই। আমি নিজেও জাতীয় সঙ্গীত পারি না, কারণ আমার এটা পড়ার প্রয়োজন, কারণ এটা আমি জাতীয় সঙ্গীত মানিই তো না। তো যে বিষয়টা, তো এই দেশে ইসলাম ফোবিয়া সহ যত ঘটনা ঘটাইছে এই শেখ ফ্যামিলি, শেখ মুজিবুর লোকেরা, এই কারণগুলোর জন্যই আজকে শেখ মুজিবুরের ছবি মানুষ ফালাই দিতেছে। এমনকি অনেকের দাবি এটাও, শেখ মুজিবের ছবি টাকা থেকেও নিতে হবে, কারণ তার ছবি দেখবে না। আসলে ইসলামে শরিয়া অনুযায়ী কোনো মৃত ব্যক্তির ছবি টাঙানো জায়েজ নেই, এমনকি জীবিত ব্যক্তির ছবিও জায়েজ নেই, এদেশের আলেমরা ছবি তোলাই জায়েজ না। এদেশের আলেমরা সবাই বসে এক মাসালার যে এটা নিয়ে একতলাফ করে সকল আলেমরা মত দিয়েছে, বিভিন্ন সরকারি কাজে বা বিভিন্ন কাজে ব্যবহারের যে পাসপোর্ট সাইজের ছবি, ওইটা শুধু জায়েজ, বাকি ছবিগুলা তোলা জায়েজ নাই, হারাম। এবং ছবি তুললে তুমি এটা রাখো, এটা প্রিন্ট করে মানুষকে দেখানো জায়েজ নাই। মোবাইলে তুলছো, মোবাইলে রাখো, প্রিন্ট করে এটা মানুষকে দেখানো জায়েজ নাই, ওইটাতে তুমি প্রাণ দিতে পারবা না। এবং এই বিষয়টা খুবই ভালো, এবং তার ছবি খুলে রাখাটা এক হিসাবে তার জাহান্নামের যে ওইটা আল্লাহ জনগণ বাঁচাই দিতেছে। আর দ্বিতীয়ত তাদের যে অত্যাচার, নির্যাতন, জুলুম 15 বছর করছে, সেটার ফসল হচ্ছে এটা। কারণ তুমি যদি খেতে বেশি পরিশ্রম করো, ভালো ফল করো, খেতে ফসল ভালো ফলবে। আর তুমি যদি খেতে পরিশ্রম না করে এলামি করো, খেতে দুর্নীতি করো, ক্ষেতের জিনিস ফেলে দাও, চুরি করো, পাচার করো, সার কেনার টাকা নিয়ে পালিয়ে যাও, তুমি ধ্বংস করে দাও ক্ষেতটাকে, ক্ষেতকে ঠিক মতো পানি দাও না, তখন খেতে কোনো ফসল হবে না, খেতে কোনো ভালো ফসল হবে না। তাই প্রত্যেকটা ক্ষেত্রের তুমি যেমন কর্ম করবা তার তেমনই ফসল, তুমি যেমন কাজ করবা তার ফসল তেমন। তুমি পরিশ্রম করলে পরিশ্রমই তুমি ফসল ভালো ফল পাইবা। তোমরা পরিশ্রম করো না, তোমরা দুর্নীতি করছো, রাষ্ট্রের উপর জুলুম করছো, এই জন্য আজকে তোমাদের এই অবস্থা। আজকে বাংলাদেশে যে উপদেষ্টা মন্ডলী আসিফ নজরুল, সে তো আমার এলাকারই, আমাদের পার্শ্ববর্তী থানার হোমনার, আমাদের থানার হচ্ছে আসিফ মাহাতো, যিনি ক্রীড়া মন্ত্রণালয়ে আছে, তো তিনি তো সমন্বয়ক। এই যে আসিফ নজরুল ভাই, তোমারে কই, তুমি সাবধান হয়ে যাও। তুমি 4 তারিখ রাত্রে তুমি সেনাপ্রধান শেখ হাসিনা 3 জন মিলে একসাথে বৈঠক করছো, এবং সেই বৈঠকে তুমি শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছো আপনি আফা যান, আমি সামলাবো। এবং শেখ হাসিনা তোমাকে বলেছিল উপদেষ্টাগুলো এমনভাবে করবা যেন তারা আওয়ামী লীগপন্থী হয় এবং সেকুলার এবং শাহবাগী হয়।
প্রথম দেখানোর জন্য একজন আলেমকে নিয়েছো দেখানোর জন্য, তারপরে এখন নিতেছো ভালো ভালো মানুষদেরকে, এখন তুমি নিতেছো মানে আওয়ামী লীগ পন্থীদেরকে নিতেছো, দোসরদেরকে, যারা আওয়ামী লীগ স্বৈরশাসক যারা ছিল তাদেরকে যারা সাপোর্ট করতো তাদেরকে নিতেছো। এমনকি 4 তারিখে তোমাকে এই কাজে সহযোগিতা করার জন্য ওয়াকারুজ্জামান ছিল, যে বলছিল শেখ হাসিনা ওয়াকারুজ্জামান তোমাকে সহযোগিতা করবে এই কাজগুলোতে। এগুলো আমরা সব জানি রে ভাই। ভাই রে, তুমি আসিফ নজরুল যেই ঘরানার মানুষ না, যেই বয়সে যে জিনিস বুঝো না, আমরা এই বয়সে যা বুঝি তুমি এই বয়সে বুঝতা না। আর তোমার মতো একটা যত শিক্ষিত মানুষই হোক না কেন, আমাদের কাছে 5 মিনিট কথা বলার ক্ষমতা নেই। 5 মিনিট আমাদের সামনে ডাইরেক্ট কথা বলবো না, ডাইরেক্ট খেয়ে দেবো। ওই পরিমাণে ক্ষমতা আমাদের আছে, আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওই পরিমাণ জ্ঞান দিয়েছে। এমনকি বাংলাদেশের যে সকল উপদেষ্টা আছে, চ্যালেঞ্জ নিয়ে তাদের সাথে আমি চ্যালেঞ্জ করে বাংলাদেশের প্রেক্ষাপট রাজনীতি নিয়ে বিশ্লেষণে বসবো, কয়েকজন পারবে দেখব। যে রাষ্ট্রের চাকরির জন্য 30 বছরের বেশি গেলে চাকরি হয় না, সরকারি চাকরি, সেই রাষ্ট্রে কিভাবে বুড়া বুড়া ঢুনকো প্যারালাইজড এত খারাপ বুড়া চিঠির বলতো রোগী প্রতিবন্ধী উপদেষ্টা মানো। বাংলাদেশে কি যুবক নাই? বাংলাদেশে কি মার্শালওয়ালা মানুষ নাই যাদেরকে উপদেষ্টা বানাইতে পারো? বাংলাদেশে কি ভালো কোনো ছাত্র নাই যাদেরকে উপদেষ্টা বানাইতে পারো? বিশ্ববিদ্যালয়গুলোতে একবারে ছাত্র নাই, বা বিশ্ববিদ্যালয়ের কি আর্ট টিচার নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট সরকারি অনেক যোগ্য টিচার আছে, তাদেরকে বানাইতে পারো না। তারপরে ছাত্রদেরকে বানাইতে পারো না। চট্টগ্রাম, ঢাকা, সিলেট শহর, রাজশাহী, এই যে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে ছাত্র আছে তাদেরকে মধ্যে বাছাই করতে পারো না কার কতটুকু ট্যালেন্ট অনুযায়ী তাকে উপদেষ্টা বানাইতে পারো না। ভাই, ছাত্ররা যা পারছে বিগত 15 বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল পারে নাই। আমরা দেখছি বিএনপি বলেন, সে বিএনপি সরকার বিভিন্ন সময়ে সরকারকে পতন করার জন্য কাজ করছে, কিন্তু কখনো সফল হয়নি। শুধু ছাত্রদের সাথে আসছে, আমরা সফল হয়েছি, তারা হয়েছে, এটাই ছিল মূল ঘটনা। তাই এই পুরো অঞ্চলে কি রাজনীতি করতে হবে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডিল করতে হবে, চায়নার সাথে ডিল করতে হবে, ভারতের সাথে ডিল করতে হবে, আরবদের সাথে ডিল করতে হবে, ইউরোপের সাথে ডিল করতে হবে, সব নলেজ আমাদের মাথায় আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাদের মাথায় আছে না, আস্তা বড় গোবর বললেও বলবে, গোবরের জৈব উপাদান থাকে, তোমাদের ওই উপাদানটাও নেই তোমাদের উপদেষ্টাগুলোর। আসিফ নজরুলের প্রতি আমার এত ক্ষোভ কেন? এটা একটা সুন্দর প্রশ্ন। প্রথমত ক্ষোভ, তার সম্পর্কে সবই জানতাম। সে যে শেখ হাসিনার সাথে 4 তারিখ রাত্রে বৈঠক করছে, ওয়াকারুজ্জামান ছিল, শেখ হাসিনা বলছে এইভাবে করবা, সেইভাবে করবা, এবং এই কাজগুলো করতে তোমাকে সেনাপ্রধান সাহায্য করবে, এবং আমি পালিয়ে যাওয়ার পর সকল রাজনৈতিক দলকে এনে বৈঠক করবা, বিভিন্ন কিছু করবা, মানুষের মনে যেন বিশ্বাস হয় আমরা অনেক কিছু করতেছি, তারপরে আস্তে আস্তে কাজ করবে, সব জানি আমরা। এমনকি এদের সাকোয়াত একজন আছে না উপদেষ্টা, সেনাবাহিনীর কর্মকর্তা ছিল, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল সাকোয়াত সম্ভবত নামটা। এই সাকোয়াত কাকু সেনাবাহিনী থেকে 2 মাসের জন্য সাসপেন্ড হয়েছিল। সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের জন্য বরাদ্দকৃত গম সে চুরি করে বিক্রি করে দিছিল। এই লোকদেরকে উপদেষ্টা বানাইছে। তারপরে এই যে এখন একটা ফারুক ঢুকাইলাম, সে তো শাহবাগী, হাসিনার দালাল, ট্রান্সজেন্ডার পন্থী, তারপরে সমকামীকে সাপোর্ট করে, হুজুরদেরকে বিরুদ্ধে কথা বলে, ইসলাম বিদ্বেষী এবং নারীর অধিকার নিয়ে কথা বলে, এবং নারীকে কিভাবে বিশ্বের সামনে পণ্য হিসাবে তোলা যায় সেই কাজগুলো করে সৈয়দ আনোয়ার ফারুকী। এদেরকে তোমরা উপদেষ্টা বানাইতেছ। আরে ভাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতাপূর্ণ লোক আছে, অসংখ্য লোক আছে, তাদেরকে দেখো না কেন? দেখবা না জানো? কারণ হাসিনা আফারা বলে বাংলাদেশের অসংখ্য উপদেষ্টা আছে যাদের সাথে হাসিনার কথা হয় এখনো। এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ইসরায়েল থেকে ক্রয়কৃত প্যাগাসার আছে, যেটা আমি কতক্ষণ আগে ভিডিওতে বলছি, সজীব অজীব জয়ের অনেক বড় একটা সম্পর্ক ছিল তাদের সাথে। ওই
ইসরায়েল থেকে যে প্যাগাসারটা ছিল, প্যাগাসারটা আনছে, ওইটা সেনাবাহিনীর হাতে আছে এবং সেনাবাহিনী এটাকে বিভিন্নভাবে ব্যবহার করে। এটা রাষ্ট্রের জন্য হুমকি, কিন্তু এটা যদি জনগণের পক্ষে অপরাধীকে নির্ভর করতে ব্যবহার করে তাহলে এক ভালো। কিন্তু আরেকটা খারাপ জিনিস, ইসরায়েল থেকে কিনবে কেন? বাংলাদেশ তো ইসরায়েল তো সন্ত্রাস থেকে আমাদের দেশের জিনিস কিনবে কেন? কারণ এখন এটা কিনলাম, সে তো টাকা বেরো, সেটা দিয়ে সন্ত্রাসী কাজ করতেছে। এটার জন্য দায়ী তোমরা। তো আজকে আমার যে ভিডিওটা, আল্লাহ ভালো জানে এই ভিডিওটা জাতির সামনে গেলে কি হয়, যেহেতু ভয়ে ভয়ে লাগে এইসব ভিডিও ছাড়তে, কারণ দেশের অবস্থা তো আমরা বুঝি। কারণ তুমি যখন বিপদে পড়বা, কোনো বাপ এসে তোমার হেল্প করবে না, তখন দেশ ছেড়ে ভাগতে হবে। আজ 15 নভেম্বর আমার আজকের এই ভিডিওটা। বাংলাদেশের পঙ্গুদেরকে নিয়ে মজা করা শুরু করছো। পঙ্গুরা অসুস্থ, তারা চিকিৎসা পায় নাই, তাদের টাকা দিবে, এটা তো কিপটামি করতেছো। আরে ভাই, 5ই আগস্টের পর যত ছাত্র হসপিটালে ছিল, অনেক ছাত্র শুধু চিকিৎসার অভাবে এবং সার্জারির অভাবে, অপারেশনের অভাবে মারা গেছে। অপারেশন করাতে 7 লাখ টাকা লাগবে। ওই কীভাবে 7 লাখ টাকা দিব? মাথার ভিতরে বুলেট। কীভাবে? আমাদের কুমিল্লাতে 5ই আগস্ট থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত কত যে নিহত, মানে মারা গেছে, আহত, নিহত হয়েছে, মারা গেছে, এর কোনো হিসাব নেই। সারা বাংলাদেশ, এটা শুধু কুমিল্লাতে না, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, তারপরে সিলেট সহ রংপুর, পুরা বাংলাদেশে মানুষ মারা গেছে, ছাত্র মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, অসংখ্য মানুষ মারা গেছে। কোনো উপদেষ্টা বা কোনো চিকিৎসক তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করে নাই। অনেকে শুধু চিকিৎসার জন্য মারা গেছে। এটা আমাদের সবচেয়ে কষ্ট, আমাদের ছাত্রদের ভিতরে সবচেয়ে কষ্ট। আমার ভাইয়েরা শুধু চিকিৎসার অভাবে তারা মারা গেছে। তারা আজকেও তো আবদুল্লাহ নামক এক ভাই মারা গেল, আজকে কতক্ষণ আগে মোবাইলে দেখলাম তার জানাজা। এত ছাত্র মারা গেছে শুধু চিকিৎসার অভাবে। এই যে ডক্টর ইউনূস সাহেব, আপনি অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হইলেন, প্রধান উপদেষ্টা, কয়টা ছাত্র প্রাণ বাঁচাইতে পারছেন? কয়টা ছাত্রকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারছেন? এক বিন্দু পারেন না আপনারা। অসংখ্য ছাত্র মারা গেছে, যার কোন হিসাব নেই। এর জন্য দায়ী আপনাদের মাথা মোটা এই সরকার। ছাত্রদের লাশের তো কোনো নেই, মূল্য নেই, কারণ আমরা এখন ক্ষমতায় চলে আসছি। এরা মারা যাক, আমাদের কি? আমাদের দেখা অনেক ছাত্র হসপিটালে গিয়েছে, বেডে শুয়ে আছে, ওষুধ কেনার টাকা নেই, তারপরে তাকে ডাক্তার কাছে নিয়ে যাবে, কোনো মানে ডাক্তার দেখাবে, সিস্টেম নেই। ডাক্তার দেখে তো টাকা লাগে, তারকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে, তার টাকা নেই, অপারেশন করবে, টাকা নেই। তখন মানে মৃত্যুর সর্বোচ্চ যন্ত্রণা নিয়ে এদেশে অসংখ্য ছাত্র মারা গেছে। এই সরকার যদি চাইতো তাদেরকে যদি চাইতো যে তারা যেন মারা না যায়, তার জন্য চিকিৎসা করাইতো, 5 আগস্ট পর থেকে সঠিক চিকিৎসা দিত, অসংখ্য ছাত্র বাঁচত। কমসে কম 6 থেকে 700 ছাত্র বেঁচে যেত। গরিবের পরিবারের ছাত্রগুলো মারা গেছে। এর জন্য দায়ী এই সরকার। এই সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, যেটা আমাদের বিপ্লবের সবচেয়ে বড় ক্ষতি। এই সরকারকে বলছি, আমরা যদি কখনো ব্যর্থ হই, তোমাদের অস্তিত্ব থাকবে না। আর আমাদেরকে নিয়ে সরকার বানাবে, আমরা তোদেরকে সফল করে দেব। বানাস কাকে দিন? আওয়ামী লীগদের নেতাকর্মীদের। কথায় আছে না, আমি এমনি না ক্ষমতাচ্ছিন্ন হয়েছি, হেমনে তো লোক ঢুকাইতেছেনি। কয়দিন পরে আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলী বানাইয়েন আপনারা। হ্যাঁ, আপনারা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলী বানাইয়েন। কষ্টে আজকে কথাগুলো বলতেছি। আমাদের গ্রামে গঞ্জে অসংখ্য মানুষ আছে যারা তোমাদের উপদেষ্টাদের থেকে অনেক জ্ঞানী, তারা অনেক জ্ঞান রাখে। তাই ভাই, সাবধানে কাজ করি। আল্লাহ যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার প্রত্যেক উপদেষ্টাকে হেদায়েত করে, তাদেরকে সঠিক জ্ঞান দান করে এবং সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করে। আমি দোয়া করি।
এবং তাদেরকে যেন হেদায়েতের উপর রাখে আর খারাপদেরকে যেন বার করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জাতিকে হেফাজত করুক, রাষ্ট্রকে হেফাজত করুক, রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে হেফাজত করুক। আল্লাহ এই সার্বভৌমত্ব রক্ষা করুক। আল্লাহ আমাদেরকে রহমত করুক, কারণ আল্লাহ ছাড়া কোনো রহমত বা কোনো কিছুই নেই দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে রহমত, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পুরো দেশকে আল্লাহ রহমত করে। আল্লাহর রহমত ছাড়া আমরা কোনো উপায় নেই। আল্লাহ ছাড়া এই সংকটময় পরিবেশে বাংলাদেশ ঠিক রাখার মতো কেউ নেই। আল্লাহ যেন আমাদেরকে ঠিক রাখে, আমরা দোয়া করি আল্লাহর কাছে। আমিন। আসসালামু আলাইকুম।